সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি কায়কোবাদ কাজল স্যার। তো আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, ডিয়ার লার্নার্স। তো আজকের ক্লাসে আমরা ইংরেজি সাহিত্যের হিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনারা জানান যে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সবাই শোনা যাচ্ছে? ওকে, সবার রেসপন্স আশা করছি। আমার কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু কমেন্ট করে জানান প্লিজ। ঠিক আছে, সো ডিয়ার লার্নার্স, আজকে আমরা তাহলে ক্লাসে চলে যাই। আমরা আজকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করব। ওকে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। ওকে, সো ডিয়ার লার্নার্স, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইংল্যান্ডের পলিটিক্যাল আপস অ্যান্ড ডাউনস এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইংল্যান্ডের রাজনৈতিক উত্থান পতনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। তো আমরা দেখি যে এট ফার্স্ট হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এটা নাম্বার ওয়ান, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? এটা হচ্ছে 450 থেকে 1066 সাল পর্যন্ত হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। ওকে, আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়েছেন কাজী হাসান মুজাহিদ। আপনার ক্লাস আমার ভালো লাগে, ধন্যবাদ। দেখেন, দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আমরা আলোচনা করছি। আপনারা কমেন্টে আপনাদের অবস্থান জানান এবং লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আমাদের সাথে থাকুন। ওকে ডিয়ার লার্নার্স, সো ঠিক আছে, দেখেন তো এট ফার্স্ট দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে ইতিহাস, সেই ইতিহাস যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, অর্থাৎ কোন সময়কে আসলে কোন পিরিয়ড বলা হয় এটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে আমরা ইংলিশ লিটারেচারের অনেক ক্যারেক্টারিস্টিক্স, অনেক রাইটার্সদের সম্পর্কে, অনেক রাইটিংস সম্পর্কে আমরা সঠিকভাবে ধারণা করতে পারবো না। সেই জন্য আমাদের এট ফার্স্ট হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে বোঝা প্রয়োজন। তো আমরা সেজন্যই আমরা আজকের ক্লাসে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করব। সুমন রায় আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়েছেন, দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এটার আরেকটা নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওকে, শরীফ আহমেদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড এটার আরেকটা নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। তাহলে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, এই পিরিয়ডের আরেকটা নাম হচ্ছে দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এটা হচ্ছে 450 থেকে 1066 সাল, এই সময়টাকে বলা হয় দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অথবা দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ওকে, এরপরে আমরা দেখি এরপরে যেটা আসছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড।
এই মিডল ইংলিশ পিরিয়ড, ইংরেজি সাহিত্যে মিডল ইংলিশ পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত? কমেন্টে আপনারা জানাবেন যে আসলে দ্য মিডল ইংলিশ পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত। দেখেন এটা ছিল 400, ওল্ড ইংলিশ ছিল 450 থেকে 1066 সাল পর্যন্ত, আর এই মিডল ইংলিশ পিরিয়ড হচ্ছে 1066 থেকে 1500 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় মিডল ইংলিশ পিরিয়ড। এখন দেখেন এই মিডল ইংলিশ পিরিয়ডকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এট ফার্স্ট কি দেখেন, দ্য মিডল ইংলিশ পিরিয়ড, এটাকে আবার 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এট ফার্স্ট হচ্ছে the Anglo-Norman period। এইটা কত সাল থেকে কত সাল? এটা হচ্ছে 1066 থেকে 1340 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় দ্য অ্যাংলো-নরমান পিরিয়ড। ওকে, দেখেন এরপরে যেটা আসছে দেখেন the age of Chaucer, দ্য এজ অফ চসার, অর্থাৎ এখানে চসার বলতে জিওফ্রে চসারকে বলা হয়েছে। এই জিওফ্রে চসারকে ইংরেজি সাহিত্যের জনক বলা হয় এবং ইংরেজি কবিতার জনক বলা হয়। ডিয়ার লার্নার্স, এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। তাহলে চসার বলতে জিওফ্রে চসারকে বলা হয়, বোঝানো হয়েছে, এবং এই জিওফ্রে চসার হচ্ছে ইংরেজি সাহিত্যের জনক এবং ইংরেজি কবিতার জনক। সুমন রায় কমেন্ট করেছেন 1066 থেকে 1500 সাল। এই সময়টাকে কি বলা হয়? এই সময়টাকে মিডল ইংলিশ পিরিয়ড বলা হয়। এই মিডল ইংলিশ পিরিয়ডকে আবার 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এট ফার্স্ট হচ্ছে দ্য অ্যাংলো নরমান পিরিয়ড, এটা হচ্ছে 1066 থেকে 1340 সাল। এরপরে দেখেন দ্য এজ অফ চসার, এইটা হচ্ছে 1340 থেকে 1400 সাল পর্যন্ত। এই সময়টাকে বলা হয় দ্য এজ অফ চসার। এরপরে দেখেন বাংলা সাহিত্যে যেমন ডার্ক এজ রয়েছে, ইংরেজি সাহিত্যেও কিন্তু ডার্ক এজ রয়েছে। দেখেন ডার্ক এজ, ডার্ক এজ কত সাল থেকে কত সাল পর্যন্ত? এটা হচ্ছে 1400 থেকে 1500 সাল পর্যন্ত। এই সময়টাকে ইংরেজি সাহিত্যে কি বলা হয়? ডার্ক এজ বলা হয়। তাহলে দেখেন ডিয়ার লার্নার্স, আমরা যে মিডল ইংলিশ পিরিয়ডকে 3টা ক্যাটাগরিতে ভাগ করলাম। এট ফার্স্ট হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, এটা হচ্ছে 1066 থেকে 1340 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হয়। আর দ্য এজ অফ চসার, এটা হচ্ছে 1340 থেকে 1400 সাল। লাস্ট হচ্ছে ডার্ক এজ, 1400 থেকে 1500 সাল। এই ছিল আমাদের মিডল ইংলিশের ক্লাসিফিকেশন। ওকে, এরপরে আমরা আসছি মিডল ইংলিশ পিরিয়ডের পরে কি আছে দেখেন। মিডল ইংলিশ পিরিয়ডের পরে কি আছে? রেনেসান্স। দেখেন দ্য রেনেসান্স পিরিয়ড, দ্য রেনেসান্স পিরিয়ড। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে রেনেসান্স পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত? এটা হচ্ছে 1500 থেকে 1660 সাল পর্যন্ত। পনেরোশো থেকে 1660।
এই সময়টাকে কি বলা হয়? এই সময়টাকে রেনেসান্স পিরিয়ড বলা হয়। ওকে, দেখেন ইংরেজি সাহিত্যে যে রেনেসান্স পিরিয়ডের কথা বলা হয়েছে এটার সময় হচ্ছে 1500 থেকে 1660। তাহলে সুইটি কমেন্ট করেছেন 1500 থেকে 1660, কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে রেনেসান্স পিরিয়ড। রেনেসাঁ শুরু হয় কত সালে, বা রেনেসাঁ কোন শতাব্দীতে শুরু হয় দেখি, বলতে পারেন কিনা কমেন্ট করে জানান তো সবাই দেখি। রেনেসান্স মূলত কোন দেশে সর্বপ্রথম শুরু হয়? তো রেনেসান্স হচ্ছে একটি ফরাসি শব্দ। রেনেসান্স মূলত কোন ধরনের শব্দ? একটি ফরাসি শব্দ। এবং এই রেনেসান্স বলতে কি বোঝায়? রেনেসান্স মিন্স রিবার্থ অর রিভাইভাল অফ লার্নিং অ্যান্ড কালচার। অর্থাৎ রেনেসান্স মানে হচ্ছে পূর্ণজন্ম বা পূর্ণ জাগরণ বা নবজাগরণ। এই অজানাকে জানার যে ইচ্ছা বা অদেখাকে দেখার যে অদম্য ইচ্ছা, এটার নামই হচ্ছে রেনেসান্স। সুইটি রায় কমেন্ট করেছেন রেনেসান্স শুরু হয় ইতালিতে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। ইতালির কোন শহরে রেনেসান্স শুরু হয়? দেখেন এই রেনেসান্সটা মূলত সর্বপ্রথম ইতালিতে শুরু হয়, ইতালির ফ্লোরেন্স শহরে শুরু হয়। প্রশ্নটা কিন্তু আবার ভিন্নভাবে আসতে পারে যে ইতালির কোন শহরে সর্বপ্রথম রেনেসান্স শুরু হয়। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ইতালির ফ্লোরেন্সে সর্বপ্রথম রেনেসান্স শুরু হয় 14th সেঞ্চুরিতে, অর্থাৎ চতুর্দশ শতাব্দীতে ইতালির ফ্লোরেন্স শহরে সর্বপ্রথম রেনেসান্স শুরু হয়। এবং দেখেন এই রেনেসান্সটা ইতালিতে শুরু হলেও এর প্রভাব পরবর্তীতে ইংল্যান্ড এবং ইংরেজি সাহিত্যে 1500 সালের পর থেকে পড়া শুরু করে, যার কারণে ইংরেজি সাহিত্যে কিন্তু এই রেনেসান্স পিরিয়ডটা হচ্ছে 1500 সাল থেকে শুরু হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি যে এই রেনেসান্স পিরিয়ডকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তার আগে আমি একটু বলে নেই যে রেফরমেশন মুভমেন্ট এটা কোন পিরিয়ডে হয়েছিল। এই রেফরমেশনের জন্য কিন্তু আলাদা কোনো পিরিয়ড নেই, কিন্তু এভাবে অনেক সময় প্রশ্ন এসে যায় যে ইংরেজি সাহিত্যের রেফরমেশন মুভমেন্ট শুরু হয়েছিল কোন পিরিয়ডে, কোন সময়ে। কারেক্ট অ্যান্সার হচ্ছে রেনেসান্স। তাহলে এই রেনেসান্স সময়ে কিন্তু মূলত এই রিফরমেশন হয়েছিল। ওকে, তাহলে আমরা এবার জেনে নিই রেনেসান্সকে যে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে সেগুলো আমরা একটু জেনে নেই। হ্যাঁ, রিয়াদ বলছে স্যার আমি এনপিএস পড়ি। ওকে, ধন্যবাদ। দেখেন তাহলে রেনেসান্সটা আসলে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এট ফার্স্ট হচ্ছে প্রিপারেশন পিরিয়ড। এটা কত সাল থেকে কত সাল? প্রিপারেশন পিরিয়ড 1500 থেকে 1558 সাল, এই সময়টাকে বলা হয় প্রিপারেশন পিরিয়ড। যদিও এটা খুব একটা ইম্পর্টেন্ট না, অর্থাৎ রেনেসাঁর যে প্রস্তুতি সেটা এই সময়ে হয়েছিল, যার কারণে 1500 থেকে 1558 সাল এই সময়টাকে কি বলা হয়? প্রিপারেশন পিরিয়ড বলা হয়। তো এরপরে দেখেন যেখান থেকে আমাদের বেশিরভাগ প্রশ্ন এসে যায় সেটা হচ্ছে এলিজাবেথেন এইজ। এলিজাবেথেন এইজ হচ্ছে 1558 থেকে 1603, এই সময়টাকে বলা হয় এলিজাবেথেন এইজ। ওকে ডিয়ার লার্নার্স, দেখেন কুইন এলিজাবেথ ওয়ানের যে রাজত্বের যে সময়টা সেটা হচ্ছে 1558 থেকে 1603, এই সময়টাকে বলা হয় এলিজাবেথেন এজ। সুইটি রায় কমেন্ট করেছেন রেনেসান্স পিরিয়ড স্টার্ট হয়েছে 14th সেঞ্চুরিতে। ওকে, ধন্যবাদ। 14th সেঞ্চুরি মানে হচ্ছে চতুর্দশ শতাব্দীতে রেনেসান্স শুরু হয়েছিল। দেখেন তাহলে এলিজাবেথেন এজ হচ্ছে 1558 থেকে 1603 সাল পর্যন্ত। ওকে ডিয়ার লার্নার্স, দেখেন আমাদের প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে যে দ্য এলিজাবেথেন এজ রিফার্স টু কত সাল থেকে কত সাল। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? 1558 থেকে 1603 সাল পর্যন্ত। এবং এই এলিজাবেথেন এজকেই দ্য গোল্ডেন এজ বলা হয়, দ্য গোল্ডেন এজ অফ
ইংলিশ লিটারেচার। হ্যাঁ, এটা হচ্ছে এলিজাবেথেন এইজ। এই প্রশ্নটা কিন্তু বারবার আসছে, বিসিএস এ আসছিল এবং আদার্স অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাও সবসময় আসে এই প্রশ্নটা, যে কোন সময়কে গোল্ডেন এজ বলা হয়। সে কারেক্ট অ্যান্সার হচ্ছে এলিজাবেথেন এইজ। বিকজ যে এই এলিজাবেথেন এইজে এই কুইন এলিজাবেথের শাসনের সময় তখন এই যে ইউরোপের যে এক ধরনের নতুন এক ধরনের ব্যবসায়ী শ্রেণীর উদ্ভব হয়, ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার হয়, এবং এই এলিজাবেথেন এইজেই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার, থমাস কিট, ক্রিস্টোফার মার্লোস ও আদার্স যে রিনাউন্ড যে রাইটাররা ছিল তারা এলিজাবেথেন এইজেই তারা সাহিত্য রচনা করেছিল, যার কারণে সাহিত্যের একটা ডেভেলপমেন্ট হয় সব দিক থেকেই। এই যে এলিজাবেথেন এইজের শিল্প, সংস্কৃতি এবং সাহিত্য, অর্থনীতি সব দিক থেকেই যে ডেভেলপমেন্ট হয়, যার কারণেই এই এলিজাবেথেন এজকে কি বলা হয়, গোল্ডেন এজ বলা হয় ইংরেজি সাহিত্যের। ওকে, লিপু চৌধুরী কমেন্ট করেছেন আর গোল্ডেন জব কাউন্সিল। ওকে, ধন্যবাদ। দেখেন তাহলে এলিজাবেথেন এজ হচ্ছে 1558 থেকে 1603 এবং উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই এলিজাবেথেন এজের রাইটার ছিলেন। এবং দেখেন উইলিয়াম শেক্সপিয়ারকে এই জন্যই দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ এলিজাবেথেন এজ বলা হয়। এরপরে দেখেন জ্যাকোবিয়ান এজ। জ্যাকোবিয়ান এজ এটা কত সাল থেকে কত সাল দেখেন তো, এটা হচ্ছে 1603 থেকে 1625, এই সময়টাকে বলা হয় জ্যাকোবিয়ান এজ। এরপরে দেখেন ক্যারোলাইন এজ। এই ক্যারোলাইন এজ হচ্ছে 1625 থেকে 1649 সাল পর্যন্ত বলা হয় ক্যারোলাইন এজ। এগুলা কিন্তু মনে রাখতে হবে। দেখেন তাহলে জ্যাকোবিয়ান এজ হচ্ছে 1603 থেকে 1625, এরপরে দেখেন ক্যারোলাইন এজ হচ্ছে 1649, 1625 থেকে 1649 সালে। দেখেন এই সময়টাতে মূলত ইউরোপের রাজতন্ত্র ছিল, কিন্তু একটা সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে এই রাজতন্ত্রের পতন ঘটে হচ্ছে 1649 সালে, এবং তারপরে এক ধরনের প্রজাতন্ত্রের শাসন শুরু হয়, যেটাকে কি বলে, যেটাকে কমনওয়েলথ পিরিয়ড বলা হয়। দেখেন ওকে, এরপরে দেখেন কমনওয়েলথ পিরিয়ড। এই কমনওয়েলথ পিরিয়ডটা হচ্ছে কত সাল থেকে কত সাল, এটা হচ্ছে 1649 থেকে 1660, এই সময়টাকে বলা হয় কমনওয়েলথ পিরিয়ড। সো ডিয়ার লার্নার্স, দেখেন আমাদের 1649 সাল পর্যন্ত ইংল্যান্ডের যে রাজতন্ত্র ছিল সেই রাজতন্ত্রের পতন হয়, এবং রাজতন্ত্রের পতন হওয়ার পরে মূলত এক ধরনের প্রজাতন্ত্রের শাসন চালু হয়, যে প্রজাতন্ত্রের শাসন ইংল্যান্ডে ডেমোক্রেসিকে ফোকাস করেছিল। কিন্তু দেখেন এই সময়টা এই প্রজাতন্ত্রের শাসনটা হচ্ছে 1649 সাল থেকে 1660, এই 11 বছর স্থায়ী ছিল। কিন্তু এই অলিভার ক্রমওয়েলের নেতৃত্বে যে প্রজাতন্ত্রের শাসন ছিল, সেই অলিভার ক্রমওয়েল 1658 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণ করার পর তার ছেলে অলিভার রিচার্ড নেতৃত্বে এই প্রজাতন্ত্রের শাসনটা চলছিল, কিন্তু তার নেতৃত্বের দুর্বলতার কারণে 1660 সালে তার পতন হয় এবং সে ফ্রান্সে পালিয়ে যেতে বাধ্য হন। এবং মূলত এই 1660 সাল পর্যন্তই এই কমনওয়েলথ পিরিয়ডটা সীমাবদ্ধ ছিল, মোট 11 বছর, এবং পুনরায় আবার ইউরোপে রাজতন্ত্র ফিরে আসে 1660 সালের পর। দেখেন এরপরে যেটা আসবে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এই নিও ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে
1785 এই সময়টাকে বলা হয় নিও ক্লাসিক্যাল পিরিয়ড। ওকে, নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে আবার কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তানিয়া আহমেদ কমেন্ট করেছেন 1660 থেকে 1798। ওকে, অ্যাকচুয়ালি 1785 সাল পর্যন্ত হচ্ছে নিও ক্লাসিক্যাল পিরিয়ড। তো কোনো কারো কারো মতে হচ্ছে 1798 সাল পর্যন্ত, যেহেতু এরপরে হচ্ছে রোমান্টিক মুভমেন্ট শুরু হয়েছিল 1798 সালে। তো কমেন্ট করার জন্য ধন্যবাদ। বোরহানুদ্দিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান আকাশ এক্সিলেন্ট লেকচার, ধন্যবাদ সবাইকে। দেখেন তাহলে অ্যাকচুয়ালি নিও ক্লাসিক্যাল পিরিয়ড হচ্ছে 1660 থেকে 1785 সাল পর্যন্ত। এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে আবার কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এট ফার্স্ট যেটা আসবে, একটু আগে যেটা আলোচনা করছিলাম, যেহেতু ইউরোপের প্রজাতন্ত্রের শাসনটা চলছিল 1649 থেকে 1660 সাল পর্যন্ত, এই 11 বছর ইউরোপে প্রজাতন্ত্রের শাসন ছিল। এবং এই প্রজাতন্ত্রের শাসনের আগে কিন্তু রাজতন্ত্র ছিল, মাঝখানে এই 11 বছর প্রজাতন্ত্র ছিল, তারপর আবার রাজতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হয় এবং রাজতন্ত্র যে পুনরায় ফিরে আসে, এই জন্য এই 1660 সাল থেকে রেস্টোরেশন এজ বলা হয়। তাহলে এরপরে দেখেন এট ফার্স্ট যেটা আসবে রেস্টোরেশন এজ। রেস্টোরেশন এজ, ওকে। তাহলে এই রেস্টোরেশন এজ শুরু হয় কত সালে? 1660 সালে শুরু হয় রেস্টোরেশন এজ। তার কারণ হচ্ছে এই 1660 সালে কিন্তু আবার পুনরায় রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। 1660 থেকে 1700 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় রেস্টোরেশন এজ। এরপরে দেখেন, এরপরে যেটা আসবে এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডে, দেখেন দ্য এজ অফ অগাস্টাস। দ্য এজ অফ অগাস্টাস, এটার আরেকটা নাম সেটা হচ্ছে দ্য এজ অফ পোপ। দ্য এজ অফ অগাস্টাস এর আরেক নাম হচ্ছে দ্য এজ অফ পোপ। এটা হচ্ছে 1700 সাল থেকে 1745 সাল পর্যন্ত এই সময়টাকে বলা হয় দ্য এজ অফ অগাস্টাস অথবা দ্য এজ অফ পোপ। আচ্ছা, ঠিক আছে। দেখেন তাহলে এরপরে আমরা আরেকটা পিরিয়ড পাবো। নিও ক্লাসিক্যাল পিরিয়ডের দুইটা ক্যাটাগরি আমরা দিয়েছি, আরেকটা ক্যাটাগরি রয়েছে। তাহলে একটা ছিল রেস্টোরেশন এজ 1660 থেকে 1700 সাল পর্যন্ত। এরপরে হচ্ছে দ্য এজ অফ অগাস্টাস, দ্য এজ অফ পোপ, এটা হচ্ছে 1700 থেকে 1745 সাল পর্যন্ত। এরপরের যে ক্যাটাগরি আছে, আমরা যে ক্লাসিফিকেশন আছে সেটা একটু দেখেন। Number C, the age of sensibility, the age of sensibility, the age of sensibility, এটার আরেকটা নাম হচ্ছে দ্য এজ অফ জনসন। দ্য এজ অফ জনসন, এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? এটা হচ্ছে 1745 থেকে 1785। তাহলে এই সময়টার নাম হচ্ছে কি? দ্য এজ অফ জনসন অথবা দ্য এজ অফ সেন্সিবিলিটি। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আমরা যে নিও ক্লাসিক্যাল, নিও মানে হচ্ছে নব্য, আর ক্লাসিক্যাল বলতে ইংরেজি সাহিত্যে ক্লাসিক্যাল বলতে গ্রিক এবং রোমান কালচারকে বোঝানো হয়। তাহলে এই যে নব্য যে ক্লাসিক্যাল, অর্থাৎ এই গ্রিক এবং রোমান কালচারের যে প্রভাব, এটা আবার নতুন ভাবে ফিরে আসে ইংরেজি সাহিত্যে এই সময়ে। সেই জন্য এই
1660 থেকে 1785 সাল পর্যন্ত এই সময়ে মূলত এই ক্লাসিক্যাল ইনফ্লুয়েন্সটা আবার ইংরেজি সাহিত্যে পুনরায় নতুনভাবে ফিরে আসে। এই জন্য এই সময়টাকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। আর এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। এট ফার্স্ট হচ্ছে রেস্টোরেশন এইজ। রেস্টোরেশন এইজ হচ্ছে 1660 থেকে 1700 সাল পর্যন্ত। তার কারণ হচ্ছে রেস্টোরেশন এইজে রাজতন্ত্র পুনরায় ফিরে আসে, পুনরায় প্রতিষ্ঠিত হয়, এই জন্য এটার নাম হচ্ছে রেস্টোরেশন। এরপরে দেখেন এরপরের ক্যাটাগরি হচ্ছে দ্য এজ অফ অগাস্টাস, যার আরেক নাম হচ্ছে দ্য এজ অফ পোপ। এটা হচ্ছে 1700 থেকে 1745 সাল পর্যন্ত। এট লাস্ট হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি এন্ড দ্য এজ অফ জনসন। এইটা হচ্ছে 1745 থেকে 1785 সাল পর্যন্ত। ওকে, সাজ্জাদ হোসেইন, এক্সিলেন্ট ক্লাস, সো শেয়ার ডান। ওকে, ধন্যবাদ শেয়ার করার জন্য। সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দেন আপনাদের প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে কাইন্ডলি সবাই একটু ক্লাস যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ওকে, আমাদের আজকে ক্লাসে কিন্তু আমরা দ্য পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার আলোচনা করার পর আমরা কিছু প্রশ্ন সমাধান করব। বিসিএস সহ বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এর আগে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমরা আজকে সলভ করব ডিয়ার লার্নার্স। তো তার আগে আমরা দ্য পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার নিয়ে আমরা একটু আলোচনা করছি। তার কারণ হচ্ছে যে দ্য পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার সম্পর্কে যদি আপনাদের ধারণা না থাকে তাহলে কোন রাইটার কোন পিরিয়ডের এবং কোন রাইটিংস গুলা কোন পিরিয়ডের, এই জিনিসগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু এই লিটারেচার গুলোর যে থিম, যে প্লট, সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। যার কারণে কিন্তু মূলত আজকে এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা করা। ওকে, দেখেন এরপরে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের পরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখেন এরপরে কোন পিরিয়ড আসবে কে বলতে পারেন দেখি, কমেন্ট করে জানান তো। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের পরে কোন পিরিয়ড আসবে? নাম্বার 5, দ্য রোমান্টিক পিরিয়ড। দ্য রোমান্টিক পিরিয়ড এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1798 সাল থেকে দ্য রোমান্টিক পিরিয়ড 1798 থেকে 1832 সাল, এই সময়টাকে বলা হয় রোমান্টিক পিরিয়ড। ওকে, সোমা বেগম অ্যান্সার কমেন্ট করেছেন রোমান্টিক পিরিয়ড, ধন্যবাদ। নাদিরা জামান, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস স্যার, ধন্যবাদ কমেন্ট করার জন্য। দেখেন তাহলে দ্য রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832 সাল, এই সময়টাকে বলা হয় দ্য রোমান্টিক পিরিয়ড। ওকে, মহিউদ্দিন মহি আনসার করেছেন রোমান্টিক। ওকে, তাহলে রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832। মূলত এই বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি, আর স্পেসিফিক আমরা বিভিন্ন এইজ নিয়ে আলোচনা করব, তখন ডিটেলস আলোচনাগুলো উঠে আসবে। তো দেখেন এই 1798 সালে অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কোলরিজ দ্য লিরিক্যাল ভ্যালেট নামে একটি বই প্রকাশ করেন 1798 সালে, এবং এই বই প্রকাশ করার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক এইজের সূচনা ঘটে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখেন তো তাহলে রোমান্টিক পিরিয়ড হচ্ছে 1798 থেকে 1832 সাল। এরপরে দেখেন এরপরের এইজটা হচ্ছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, এই ভিক্টোরিয়ান পিরিয়ডটা হচ্ছে 1832 থেকে 1901 সাল, এই সময়টাকে বলা হয় ভিক্টোরিয়ান পিরিয়ড। ওকে, এরপরে দেখেন নাম্বার 7, দ্য মডার্ন পিরিয়ড। দ্য মডার্ন পিরিয়ড, দ্য মডার্ন পিরিয়ড, এই মডার্ন পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1939 সাল পর্যন্ত, এই সময়টাকে বলা হয় দ্য মডার্ন পিরিয়ড। এরপরে দেখেন লাস্ট যেটা আসছে পোস্ট মডার্ন পিরিয়ড। দ্য পোস্ট মডার্ন পিরিয়ড
এই দ্য পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে 1939 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। এই সময়কে বলা হয় দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। ওকে ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পারছেন সবাই যে ইংলিশ লিটারেচারের যে হিস্ট্রি অর্থাৎ ইংরেজি সাহিত্যের যে ইতিহাস এবং কোন সময়কে কোন পিরিয়ড বলা হয় আমরা কিন্তু সেটার ডিটেলস কিন্তু আজকের ক্লাসে দিয়ে দিয়েছি আপনাদের। এবং এখান থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু আপনাদের সরাসরি কোশ্চেন আসতে পারে এবং বিগত বিভিন্ন পরীক্ষায় কিন্তু অলরেডি এসে গিয়েছে যে কোনটা কোন পিরিয়ড এটা বলা হয়েছে, চাওয়া হয়েছে যে রেনেসান্স period refers to, restoration period refers to, এবং মডার্ন পিরিয়ড কত সাল থেকে কত সাল পর্যন্ত এই ধরনের কোশ্চেন গুলো এসেছিল অলরেডি। দেখেন আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়েছেন সুইটি, মডার্ন পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1939, আর হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে 1901 থেকে প্রেজেন্ট। 1901 থেকে প্রেজেন্ট না, এটা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড হচ্ছে 1939 সাল থেকে প্রেজেন্ট। ঠিক আছে, একটু কারেকশন হবে আপনারটা। দেখেন তাহলে 1901 থেকে 1939 এটা হচ্ছে মডার্ন পিরিয়ড, আর 1939 সাল থেকে এই বর্তমান সময় এই সময়টা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। ওকে ধন্যবাদ। তাহলে আমরা এই যে বিভিন্ন এইজ সম্পর্কে আলোচনা করলাম, দেখেন রোমান্টিক পিরিয়ডের বেশ কিছু রাইটার, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেমন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ, পি.বি. শেলি, কিটস, তারপর আপনার লর্ড বায়রন এই রোমান্টিক পিরিয়ডের রাইটার। এরপরে দেখেন ভিক্টোরিয়ান এইজের রাইটার হচ্ছে রবার্ট ব্রাউনিং, ম্যাথু আর্নল্ড, এদের সম্পর্কে ধারণা থাকতে হবে আপনাদের। আলফ্রেড টেনিসন। এরপরে দেখেন মডার্ন পিরিয়ড, টি.এস. এলিয়ট আসবে, এখানে ডাব্লিউ.বি. ইয়েটস আসবে, টেড হিউজ আসবে, সিলভিয়া প্লাথ আসবে, তাহলে মডার্ন পিরিয়ডের ক্ষেত্রে দেখেন। এরপরে আমরা তাহলে চলে যাই আমাদের আজকের যে লেসন, আমরা যে আজকে বেশ কিছু প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নগুলো আমাদের বিগত পরীক্ষায় এসেছিল সেগুলো আমরা আজকে দেখব। দেখেন তো আমাদের সামনে কিন্তু 47তম বিসিএস প্রিলিমিনারি হওয়ার সার্কুলার হবে, 47তম বিসিএস এর সার্কুলার আসবে এবং 19তম নিবন্ধনের সার্কুলার আসবে, প্রাইমারির সার্কুলার আসবে। সামনে কিন্তু আমাদের বিভিন্ন জবের জন্য যে প্রিপারেশন সেটা যদি আপনি স্ট্রং করতে চান তাহলে এখন থেকে কিন্তু আপনাদের পড়াশোনা শুরু করা উচিত। এবং আপনারা যদি বিসিএস এর প্রিলিমিনারিতে ইংরেজি সাহিত্য থেকে যে 15টা কোশ্চেন আসে এখান থেকে যদি আপনি 14 অথবা 15 পেতে চান তাহলে কিন্তু আপনার একদম ইংলিশ লিটারেচারের এ টু জেড আপনার লেগে থাকতে হবে এবং এগুলো সম্পর্কে ডিটেলস জানতে হবে। এরপর আপনার প্রাইমারিতে লিটারেচার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, সেই ক্ষেত্রে আপনাদের লিটারেচার ভালোভাবে কিন্তু পড়তে হবে। দেখেন তো এট ফার্স্ট সুইটি কমেন্ট করেছেন মোর। আচ্ছা দেখেন অথেলো ইজ এ শেক্সপিয়ারস প্লে অ্যাবাউট। অথেলো এই প্রশ্নটা কোথায় আসছিল? স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কার্য সহকারী 2023 সালের পরীক্ষায় এসেছিল, কিন্তু রিসেন্টলি কিন্তু এই পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটা। দেখেন অথেলো থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে যায়, ডেসডিমোনাকে নিয়ে অনেক প্রশ্ন আসে বিভিন্ন পরীক্ষায় যে ডেসডিমোনাকে অথেলো কি উপহার দিয়েছিল। এর আগে ক্লাসে বলেছি হ্যাঙ্কারচিপ অর্থাৎ রুমাল উপহার দিয়েছিল। এরপর আরেকটা কোশ্চেন আসে যে ডেসডিমোনার সাথে কার সম্পর্ক, অবৈধ প্রণয়ের সম্পর্ক থাকতে পারে বলে অথেলো সন্দেহ করতেন, সেটা ছিল কি মাইকেল ক্যাসিওর সাথে সম্পর্ক থাকতে পারে, এটা সন্দেহ করেছিলেন। দেখেন অ্যাকচুয়ালি এই যে একটা ক্যারেক্টার এটা হচ্ছে ইয়াগো, ওকে, আরেকটা হচ্ছে কে, আরেকটা হচ্ছে ক্যাসিও, ওকে, আর এইদিকে আসে হচ্ছে অথেলো আর ডেসডিমোনা, ওকে, ডেসডিমোনা। ওকে দেখেন এই অথেলো নাটকের, উইলিয়াম শেক্সপিয়ারের অথেলো নাটকের ক্যারেক্টার এগুলা। তাহলে অথেলো আর ডেসডিমোনা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ। আচ্ছা, তাদের যে প্রণয় ছিল সেই প্রণয় থেকে তারা শেষ পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এর পরবর্তীতে দেখা যায় এই অথেলো এই ইয়াগোকে উপেক্ষা করে অর্থাৎ ইয়াগোকে বাদ দিয়ে মাইকেল ক্যাসিওকে তিনি হচ্ছে সেনাবাহিনীতে প্রমোশন দেন, যার কারণে ইয়াগো কিন্তু এই অথেলোর প্রতি তার একটা মানে ক্ষোভ ছিল, যার কারণে সে সবসময় ষড়যন্ত্র করার চেষ্টা করত এবং একটা সময় সে এই
কি করে, এই ক্যাসিওকে মদ্যপানে উৎসাহিত করে এবং ক্যাসিও মদ্যপান করে সে অথেলোর সামনে পড়ে যায়। তখন অথেলো কি করে, অথেলো ক্যাসিওকে তার সেনাবাহিনীর পদ থেকে পদচ্যুত করেন এবং যার কারণে তখন এই ইয়াগো কিন্তু ক্যাসিওকে পরামর্শ দিতেন, যেহেতু তোমাকে তোমার পদ থেকে পদচ্যুত করা হয়েছে, সুতরাং তুমি এক কাজ করো, এই ডেসডিমোনার কাছে যাও, ডেসডিমোনার কাছে যে তুমি বলো, একটু রিকোয়েস্ট করো, তাহলে হয়তো তুমি তোমার পদটা ফিরে পেতে পারো। আর এই দিক থেকে ইয়াগো আবার অথেলোর কাছে ষড়যন্ত্র করে অথেলোর কাছে সে অভিযোগ করে যে এই যে ক্যাসিও এবং ডেসডিমোনা এরা দুইজন হচ্ছে আলাদাভাবে তারা যে কথা বলে, যখন তাদের মধ্যে এক ধরনের প্রণয়ের সম্পর্ক রয়েছে। এটা হচ্ছে ইয়াগো আবার অথেলোর কাছে এটা অভিযোগ করে এবং অথেলো তখন এই ইয়াগোর বারবার এই অভিযোগটা শুনতে শুনতে এক সময় সে বিশ্বাস করে ফেলে যে আসলেই হয়তো তাদের মধ্যে সম্পর্ক থাকতে পারে এবং কোনো একটা ঘটনাক্রমে একটা রুমাল যে উপহার দিয়েছিল সেটিও হচ্ছে এই ইয়াগো অথেলোকে দেখায় এবং তখন সে সত্যি বিশ্বাস করে ফেলে এবং এট লাস্ট সিচুয়েশনে এই অথেলো কিন্তু ডেসডিমোনাকে হত্যা করে। দেখেন, এটাই ছিল এই অথেলো নাটকের ট্র্যাজেডি। তাহলে দেখেন এখানে কয়েকটা কোশ্চেন আসছে। ফার্স্ট কোশ্চেন যেটা বলবো, তাহলে অথেলো ডেসডিমোনাকে এজ এ টোকেন অফ লাভ, ভালোবাসার উপহার হিসেবে কি দিয়েছিলেন? হ্যাঙ্কারচিপ অর্থাৎ রুমাল উপহার দিয়েছিলেন, যে রুমালটাই হচ্ছে পরবর্তীতে রুমাল দিয়ে ইয়াগো ষড়যন্ত্র করে। তাহলে ডেসডিমোনার সাথে কার অবৈধ প্রণয়ের সম্পর্ক থাকতে পারে? সেটা হচ্ছে মাইকেল ক্যাসিও, এইটাই সন্দেহ করেছিল অথেলো। আর আজকের প্রশ্নে যেটা আসছে যে অথেলো যে শেক্সপিয়ারস প্লে অ্যাবাউট, যে অথেলো শেক্সপিয়ার যে অথেলো নাটক, সেই নাটকটা আসলে কি সম্পর্কে বা কাকে নিয়ে লেখা হয়েছে? এখানে দেখেন এই জিও রোমান মানে তুর্কিশ হবে। দেখেন মানে এই ধরনের যে এগুলো জাতি বোঝাচ্ছে, তো এগুলা একটা অ্যান্সার হবে না। তাহলে অ্যাকচুয়ালি অথেলো নাটকটা হচ্ছে একটা মোর সম্পর্কে, অর্থাৎ মোর মানে হচ্ছে ব্ল্যাকম্যানকে কি বলা হয়? মোর বলা হয়। তাহলে এই অ্যান্সার হবে কি? এ মোর। ওকে, দেখেন তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে এ মোর। ওকে, দেখেন তাহলে আমাদের সাথে কমেন্টে ছিলেন সোমা বেগম, মোর কারেক্ট অ্যান্সার ছিল। সুইটি অ্যান্সার করেছিলেন অথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার ট্র্যাজেডি, হ্যাঁ এটা একটি ট্র্যাজেডি নাটক, পাঠ্য বইয়ে এমনটাই পড়েছিলাম। হ্যাঁ, এরপরে আমাদের সাথে কমেন্টে রিতা কমেন্ট করেছিলেন ডি, কারেক্ট অ্যান্সার। কমেন্ট করার জন্য সবাই ধন্যবাদ। কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের টাইম লাইনে আপনাদের প্রোফাইলে এটা একটু শেয়ার করে দেন আমাদের আজকের ক্লাসটি। দেখেন এরপরের যে কোশ্চেনটা আসছে, এটা একটা লিটারেচার থেকে এই কোশ্চেনটা মূলত, এটা কিন্তু যদিও ইংলিশ লিটারেচারের একটু বাইরে থেকে আসছে। দেখেন কোশ্চেনটা কি, যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ রিটেন বাই, এটা কে লিখেছেন? পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, উপসহকারী প্রকৌশলী 2024, মানে একদম ভেরি রিসেন্টলি কিন্তু একটা সরকারি চাকরির পরীক্ষা আসছে এই প্রশ্নটা, এগুলো আপনাদের জানা উচিত। দেখেন তাহলে এই প্রশ্নটা অ্যাকচুয়ালি মানে যে একটা বইয়ের কথা বলা হয়েছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই বইটি কে লিখেছিলেন? মূলত দেখেন এখানে গান্ধীর বিষয় আসছে, নেহরুর কথা আসছে, আনন্দ শঙ্কর রায়ের কথা আসছে, আর হচ্ছে এ কে আজাদ মানে হচ্ছে আব্দুল কালাম আজাদ। আপনারা হয়তো এ কে আজাদ মানে বা আব্দুল কালাম আজাদ, APJ আব্দুল কালাম আজাদ, ওনার কথা শুনেছেন। ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি ছিলেন এবং বিশিষ্ট বিজ্ঞানী ছিলেন এই APJ আব্দুল কালাম আজাদ, উনি ইন্ডিয়ার সাবেক রাষ্ট্রপতি ছিলেন। দেখেন ওনার কিন্তু একটা কথা আছে এরকম, যে স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। এই কথাগুলো কিন্তু ফেমাস কথাবার্তা ওনার, এবং ওনার লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট ছিল এবং ওনার আরো সুন্দর সুন্দর কথা রয়েছে, সেগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন। তো এইখানে দেখেন তিনি একটি বই লিখেছিলেন, সেই বইটার নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে AK আজাদ, অর্থাৎ আব্দুল কালাম আজাদ। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। সুইটি রায়ের অ্যান্সার কারেক্ট, সি। রিতা সি অ্যান্সার করেছিলেন, সাজ্জাদ সি, মহি বলেছিলেন সি। হ্যাঁ, সবার অ্যান্সার কারেক্ট। এর পরের কোশ্চেন আমরা চলে যাই। দেখেন
দ্য ওয়েস্টল্যান্ড, অনেক সহজ একটা কোশ্চেন। এই যে মাস্টারপিস, দেখেন এই কোশ্চেন গুলো কিন্তু বারবার এসে যায়। এটা কোথায় আসছিল? যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জেলা ক্রীড়া অফিসার 2023 সালের পরীক্ষায় আসছিল। দেখেন এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা অলরেডি এসে গিয়েছে, তার মানে এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখেন দ্য ওয়েস্টল্যান্ড এমন একটি কবিতা যে কবিতার জন্য টি.এস. এলিয়ট নোবেল পেয়েছিলেন। এই ওয়েস্টল্যান্ড কবিতার জন্য টি.এস. এলিয়ট ইংরেজি সাহিত্যে নোবেল পেয়েছিলেন। এবং দেখেন এই কবিতা নিয়ে একটু আলোচনা করব, যদি ডিটেইলস আলোচনা করার সুযোগ নেই তো একটু আমরা আলোচনা করব। তো ওয়েস্টল্যান্ড কবিতাটা হচ্ছে টি.এস. এলিয়টের। এই কবিতাটা অনেক কঠিন একটা কবিতা, তার কারণ টি.এস. এলিয়ট সম্পর্কে একটু বলে নিই। টি.এস. এলিয়ট একজন মডার্ন পোয়েট। এট ফার্স্ট যেটা ইনফরমেশন সেটা হচ্ছে টি.এস. এলিয়ট একজন মডার্ন পোয়েট। এই প্রশ্নটা কিন্তু বারবার আসে। এবং টি.এস. এলিয়ট উনি ওনার জন্ম আমেরিকায়। টি.এস. এলিয়টের জন্ম হচ্ছে আমেরিকায় বাট সেটেলড ইন ইংল্যান্ড, অর্থাৎ টি.এস. এলিয়ট জন্মগ্রহণ করেন আমেরিকায় কিন্তু সেটেল হন, স্থায়ীভাবে বসবাস করেন ইংল্যান্ডে। তাহলে এই প্রশ্নটাও কিন্তু অনেক চাকরির পরীক্ষায় এসছিল যে টি.এস. এলিয়টের জন্ম মানে জন্ম কোথায় এবং পরবর্তীতে সে কোথায় সেটেল হন। এবং এই টি.এস. এলিয়ট দেখেন টি.এস. এলিয়ট 1922 সালে এই দ্য ওয়েস্টল্যান্ড কবিতাটি লিখেছিলেন এবং 1948 সালে এই কবিতার জন্য তিনি নোবেল পেয়েছিলেন। তো যে কবিতার জন্য সে নোবেল পেয়েছিলেন অবশ্যই সে কবিতাটির বোঝার মতো বা জানার মতো অনেক বিষয় রয়েছে। তো এই কবিতাটির অনেকগুলো থিম রয়েছে, তার মধ্যে একটা থিম আমি বলি, সেটা হচ্ছে দেখেন সেটা হচ্ছে সেক্সুয়াল পারভার্সন। সেক্সুয়াল পারভার্সন, ওকে। এটার মানে কি? এটার মানে হচ্ছে বিকৃত যৌনাচার। তাহলে সেক্সুয়াল পারভার্সন এটার মানে হচ্ছে বিকৃত যৌনাচার। এটা মূলত এই দ্য ওয়েস্টল্যান্ড কবিতার অনেকগুলো থিমের মধ্যে একটি থিম হচ্ছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিম হচ্ছে সেক্সুয়াল পারভার্সন, অর্থাৎ বিকৃত যৌনাচার। এই বিকৃত যৌনাচারটা মূলত আসলে কি সেটা হচ্ছে দেখেন হ্যাভিং সেক্স উইদাউট লাভ। ওকে ডিয়ার লার্নার্স, বুঝতেই পারছেন যে হ্যাভিং সেক্স উইদাউট লাভ অর্থাৎ ভালোবাসাবিহীন যখন প্রণয়ের সম্পর্ক হয় তখন সেটার নামই হচ্ছে বিকৃত যৌনাচার বা সেক্সুয়াল পারভার্সন। এটাই হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড কবিতার অন্যতম একটি থিম। এবং আমরা এই কবিতার যে ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলোতে যদিও মানে ডিটেলস কোনো ভিউ দেওয়া হয়নি, এখানে ডিটেলস কোনো ইনফরমেশন দেওয়া হয়নি, যে ক্যারেক্টার গুলো উপস্থাপন করেছেন কবি সেগুলার যে সম্পৃক্ততা কবিতার সাথে সেটা খুবই লিমিটেড। সেটা হচ্ছে আমরা যখন দেখি টাইপিস্ট গার্ল ছিল এবং তার হাজবেন্ডের সাথে যে সম্পর্ক ছিল, তো লিলির হাজবেন্ডের সাথে যে সম্পর্ক ছিল, তো এই যে বিষয়গুলো ছিল তাদের ক্ষেত্রে মূলত এই ক্যারেক্টার গুলোর ক্ষেত্রে এই সেক্সুয়াল পারভার্সন বিষয়টা উঠে এসেছে। এবং এটা মূলত হচ্ছে এক ধরনের উইদাউট লাভ ভালোবাসাবিহীন এক ধরনের ফিজিক্যাল অ্যাফেয়ার্স সেটাকে বোঝানো হয়েছে। এবং টি.এস. এলিয়ট বলেছেন যে এই যে ওয়েস্টল্যান্ড মানে হচ্ছে কি নষ্ট জমি, বা এটা ওয়েস্টল্যান্ড মূলত উনি টি.এস. এলিয়ট ইংল্যান্ডকে ওয়েস্টল্যান্ড বলেছেন। মূলত এটি হচ্ছে ওয়েস্টল্যান্ড বলার অন্যতম একটি কারণ হচ্ছে সেক্সুয়াল পারভার্সন, অর্থাৎ ইংল্যান্ডের এই সেক্সুয়াল পারভার্সনটা বেড়ে গিয়েছিল এবং এটার সমাধানও কিন্তু তিনি দিয়েছিলেন। তো যাই হোক, আমি আর অন্য যে থিমগুলো রয়েছে সেগুলো আর আলোচনা করব না, মোস্ট ইম্পর্টেন্ট একটি থিম নিয়ে আলোচনা করলাম। তো এই ওয়েস্টল্যান্ড কবিতাটা হচ্ছে টি.এস. এলিয়টের একটি কবিতা। দেখেন এরপরে আমরা যেটা আসবো, দেখেন হু ইজ নট এ রোমান্টিক পয়েট, হু ইজ নট এ রোমান্টিক পয়েট। আমাদের সাথে কমেন্টে ছিলেন আবু সাইদ। আচ্ছা, এরপরে দেখেন আতিকুর রহমান খান। ওকে, আচ্ছা, এরপরে ছিলেন
সুইটি রায়, সুইটি, আচ্ছা ওকে, ধন্যবাদ সবাইকে। দেখেন তাহলে এরপরে কি ছিল, হু ইজ নট রোমান্টিক পয়েট, তাহলে রোমান্টিক পয়েট নয় কে, রোমান্টিক পয়েট নয় কে। আচ্ছা নিচের যে অপশনগুলো দেওয়া আছে এখানে, এদের মধ্যে আসলে রোমান্টিক পয়েট সব রোমান্টিক পয়েট নয় কে। দেখেন এখানে আমাদের সাথে কমেন্টে সোমা বেগম কমেন্ট করেছেন টি.এস. এলিয়ট, হ্যাঁ কারেক্ট অ্যান্সার টি.এস. এলিয়ট। সুইটি বলছেন টি.এস. এলিয়ট। দেখেন পি.বি. শেলি এতে রোমান্টিক পয়েট, এস.টি. কোলরিজ রোমান্টিক পয়েট, জন কিটস রোমান্টিক পয়েট। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে টি.এস. এলিয়ট। তো টি.এস. এলিয়ট হচ্ছে একজন মডার্ন পয়েট, তাহলে টি.এস. এলিয়ট কিন্তু রোমান্টিক কবি নন। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে টি.এস. এলিয়ট। ওকে, এরপরে দেখেন নো সেকেন্ড ট্রয়, নো সেকেন্ড ট্রয় এই কবিতাটি মূলত কে লিখেছেন? হ্যাঁ না সরি, এখানে প্রশ্ন যেটা আসছে দেখেন নো সেকেন্ড ট্রয় এই যে এটা কি একটা কবিতা, নোবেল, ড্রামা, আমি তো বলেই দিলাম শর্ট স্টোরি। যাই হোক, এটা 43তম বিসিএস এ এসেছিল এই প্রশ্নটা যে নো সেকেন্ড ট্রয় এটা একটি কবিতা, মূলত নো সেকেন্ড ট্রয় এটা কিন্তু ট্রয়, এটা নো সেকেন্ড ট্রয় একটা কবিতা, মূলত এই কবিতাটি গ্রিক মিথোলজিক্যাল স্টোরি থেকে নেওয়া হয়েছে। আপনারা হেলেনের কথা বলেছিলাম আপনাদেরকে আমি, যা গ্রিক মিথোলজিতে যে হেলেন অফ ট্রয়, সেই ট্রয় থেকে, সেই হেলেন অফ ট্রয় থেকে এই কবিতাটি লেখা হয়েছে। এটা একটু মূলত মিথোলজিক্যাল স্টোরি, যে আপনারা জানেন যে এই হেলেন মিথোলজিক্যাল স্টোরি অনুযায়ী হেলেন ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী ছিল, এবং এই হেলেনকে পাওয়ার জন্য মূলত হেলেনকে প্যারিস কিডন্যাপ করে নিয়ে আসে স্পার্টা থেকে। স্পার্টার রানী ছিল হেলেন, ম্যানুলাসের ওয়াইফ ছিল। এই প্যারিস হেলেনকে কিডন্যাপ করে নিয়ে আসে, নিয়ে আসার পর হচ্ছে এই গ্রিক রাজা ছিল ম্যানুলাস এবং তার ভাই ছিল আগামেমনন। তখন সমস্ত গ্রিক রাজাদের নিয়ে তার সিদ্ধান্ত নেয় যেহেতু হেলেনকে কিডন্যাপ করে নিয়ে গেছে তো এটা তাদের একটা সম্মানের বিষয়, সেজন্য সমস্ত গ্রিক জাতি একত্রিত হয়ে ট্রয় আক্রমণ করেন, ট্রয় যুদ্ধ হয় এবং যুদ্ধের লাস্টে হচ্ছে গ্রিকরা যুদ্ধে জয়ী হয় এবং শেষে এই ট্রয় নগরী জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। এবং এই কবিতায় নো সেকেন্ড ট্রয় কবিতায় ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু এই কথাটাই বলেছে তার প্রেমিকাকে যে হেলেনের রূপের কারণে ট্রয় ধ্বংস হয়ে গিয়েছিল, তো দ্বিতীয় নো সেকেন্ড ট্রয়, দ্বিতীয় কোনো ট্রয় তো নেই, যদি থাকতো তাহলে সেটাও তোমার রূপের কারণে ধ্বংস হয়ে যেত। তো এই কথাটি বলেছিলেন মূলত হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এর একটা কবিতা হচ্ছে নো সেকেন্ড ট্রয় এই কবিতায়। তাহলে এটা হচ্ছে একটা কবিতা, এটা শর্ট স্টোরি না, নোবেল না, ড্রামা না। তাহলে মূলত নো সেকেন্ড ট্রয় হচ্ছে একটা কবিতা। ওকে, দেখি সুইটি রায় বলেছিলেন পয়েম, হ্যাঁ কারেক্ট অ্যান্সার ছিল মহি। এরপরে ছিল ডি বলেছিলেন, আচ্ছা সি হবে কারেক্ট অ্যান্সার। দেখেন সাজ্জাদ বলছিলেন সি, আচ্ছা জন কিটস, আচ্ছা ধন্যবাদ। এরপরে দেখেন এখানে একটা কোটেশন আসছে, কোটেশনটা কোন কবিতা থেকে এটা আপনাদের বলতে হবে। টাইম হেল্ড মি গ্রিন অ্যান্ড ডাইং দো আই সাং ইন মাই চেইনস লাইক দ্য সি। ঠিক আছে, দেখেন তো এই যে সময়ের ব্যাপারে বলেছিল, যে সময়ের ব্যাপারে বলেছে লাইক দ্য সি, হ্যাঁ সমুদ্রের সাথে তুলনা করা হয়েছে এখানে, এবং সময় যে তাকে বেঁধে রেখেছিল কবিকে সেই কথা বলেছে, আবদ্ধ করে রেখেছিল। হ্যাঁ, এখানে এই লাইনটা মূলত আসলে কোন কবিতার থেকে, এটা দেখেন 41তম বিসিএস পরীক্ষা এসেছিল, তো এটা কোন কবিতার লাইন সেটা আপনাদের বলতে হবে। দেখেন দ্য ফ্লাওয়ার বাই ফায়ার আফটার দ্য ফিউনারেল, তাহলে এখানে এটা কোন কবিতা, আর একটা আছে ফারেনহাইট, কোন কবিতার লাইন আপনাদের বলতে হবে বলেন তো দেখি। এটা ডিলান থমাসের একটা কবিতা, আমি একটু ক্লু দিয়ে দিলাম। ডিলান থমাসের কবিতা পড়েছেন কেউ? ডিলান থমাস, হ্যাঁ ডিলান থমাস হচ্ছে, হ্যাঁ আমাদের সাথে কমেন্ট করেছিলেন মহি, হ্যাঁ মহি বলছেন যে কিডন্যাপ করে না ভালোবেসে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ট্রয়দের কাছে বিষয়টা এরকম ছিল, সে ভালোবেসে নিয়ে এসেছিল, লাভ করে নিয়ে এসেছিল, কিন্তু গ্রিকদের কাছে কিন্তু বিষয়টা ছিল কিডন্যাপ। হ্যাঁ, গ্রিকরা কিন্তু এইভাবে প্রেজেন্ট করতো যে হেলেনকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু মূলত প্যারিস হচ্ছে তাকে ভালোবেসে নিয়ে এসেছিল, তাদের ভিতরে একটি সম্পর্ক হয়, যে সম্পর্কের কারণেই হেলেন ইচ্ছাকৃতভাবে প্যারিসের সাথে চলে এসেছিল, কিন্তু মূলত গ্রিকরা মনে করতো যে তাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন তাহলে এটা মূলত হচ্ছে ডিলান থমাসের একটাই কবিতা আছে, ডিলান থমাসের
থমাসের কবিতা কোনটা, সেটা হচ্ছে ফার্নহিল। তাহলে এই কবিতাটা মূলত ডিলান থমাসের ফার্নহিল কবিতা থেকে নেওয়া হয়েছে এই কোটেশনটা। আচ্ছা, এরপরে দেখেন পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। দেখেন রাইডার্স টু দ্য সি, অনেকের পড়ার কথা, রাইডার্স টু দ্য সি, এই 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 কি বলবো, এটা তো বললে তো অ্যান্সার হয়ে যাবে। দেখি অ্যান্সার করেন তো দেখি, এটা কি আসলে মূলত অ্যান এপিক পোয়েম, একটা নোবেলা, ওয়ান অ্যাক্ট প্লে, একটা হচ্ছে এ থিয়েটারিক্যাল অ্যাডাপশন অফ এ পোয়েম। দেখেন এখানে মূলত এপিক পোয়েম তো বুঝিনি আপনার, এপিক পোয়েম মানে মহাকাব্য, আমরা লং ন্যারেটেড পোয়েম, এটা হচ্ছে এপিক পোয়েম। নোবেলা হচ্ছে নোবেলের চেয়ে যেটা, যে স্টোরিটা ছোট, নোবেলের চেয়ে, নোবেল গুলো তো একটু মানে ডিটেলস ডিসক্রিপশন থাকে নোবেলের মধ্যে, কিন্তু নোবেলের চেয়ে একটু ছোট যেগুলা, যে স্টোরিগুলা সে শর্ট স্টোরির চেয়ে বড়, নোবেলের চেয়ে ছোট, সেগুলা মূলত হচ্ছে নোবেলা। দেখেন আর ওয়ান অ্যাক্ট প্লে মানে হচ্ছে একাঙ্কিকা, একটি অঙ্কের যে নাটকগুলা সেগুলা। থিয়েটারিক্যাল অ্যাডাপশন অফ এ পোয়েম হচ্ছে, থিয়েটারিক্যাল মানে হচ্ছে মঞ্চায়িত করার কোনো বিষয় বোঝাচ্ছে এখানে। আচ্ছা, তো যাই হোক, আমাদের অ্যান্সার করেছেন আমাদের সাথে সুইটি রায়, এ ওয়ান অ্যাক্ট প্লে। ওকে, ওয়ান অ্যাক্ট প্লে। এখানে দেখেন একটা আর্টিকেল ব্যবহার করা হয়েছে এ। আপনাদের কি প্রশ্ন আসছে যে এখানে ভাওয়েল থাকার পরও কেন এখানে এ ব্যবহার করা হয়েছে? দেখেন একমাত্র ওয়ান একটা শব্দ, যে শব্দের আগে সবসময় কি আর্টিকেল হিসেবে কি বসে, একটু গ্রামার নিয়ে আলোচনা করি। দেখেন তাহলে ওয়ান এই শব্দটার আগে যদিও ভাওয়েল, তারপর এর আগে আর্টিকেল হিসেবে কি বসে, এ বসে সবসময়। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু আমরা পড়েছি অনেক, এ ওয়ান আইড ম্যান, এ ওয়ান টাকা নোট। ওকে, তাহলে এই জন্য কিন্তু এ ব্যবহার করা হয়েছে। তো কারেক্ট অ্যান্সার এটাই, এ ওয়ান অ্যাক্ট প্লে। মূলত এ রাইডার্স টু দ্য সি এটা হচ্ছে এক ধরনের একাঙ্কিকা, একটি অঙ্কের নাটক, অর্থাৎ ছোট একটি নাটক, সেটার নাম হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, রাইডার্স টু দ্য সি। এটা রাইটার হচ্ছে জে এম সিং, জে এম সিং, এটা মনে রাখবেন কিন্তু আপনারা। তাহলে রাইডার্স টু দ্য সি এটা হচ্ছে জে এম সিং এর একটি ওয়ান অ্যাক্ট প্লে। ওকে, সুইটি বলেছিলেন ওয়ান অ্যাক্ট প্লে, কবির রায়হান কবির বলেছিলেন ওয়ান অ্যাক্ট প্লে। ধন্যবাদ কমেন্ট করার জন্য। আচ্ছা, জন মিল্টন সিং। ওকে, আচ্ছা দেখেন তাহলে এটা ছিল একটি ওয়ান অ্যাক্ট প্লে ছিল। তো এরপরে আমরা যাই, একজন রাজনীতিবিদ কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 18তম বিসিএস পরীক্ষায় এসেছিল এটা, কিন্তু আপনাদের সাধারণ জ্ঞানের কোশ্চেনটা আসে, লিটারেচারও মানে লিটারেচারে নেওয়া হয়েছে কোশ্চেনটা, এটা লিটারেচারের একটা অংশ, সেই জন্য লিটারেচার অংশ থেকে নেওয়া হয়েছে। যে একজন রাজনীতিবিদ কিন্তু তিনি নোবেল পেয়েছিলেন সাহিত্যে, এটা কিন্তু সবাই বলতে পারবে, অনেক কমন একটা কোশ্চেন। সেটা হচ্ছে কে, উইনস্টন চার্চিল। আপনারা জানেন এই উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ হওয়ার সত্ত্বেও তিনি এই সাহিত্যে নোবেল পেয়েছিলেন। নূর আলম কমেন্ট করেছেন উইনস্টন চার্চিল, সুইটি কমেন্ট করেছেন সুমা বেগম উইনস্টন চার্চিল। হ্যাঁ, সবার কারেক্ট অ্যান্সার হয়েছে। তাহলে উইনস্টন চার্চিল মূলত একজন রাজনীতিবিদ ছিলেন, কিন্তু তারপরও সে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তাহলে কারেক্ট অ্যান্সার হবে উইনস্টন চার্চিল। দেখেন এর পরবর্তী কোশ্চেনে চলে যাই আমরা। দেখেন, who is the modern philosopher who was awarded Nobel Prize for Literature? তাহলে একজন আধুনিক ফিলোসোফার, আধুনিক দার্শনিক, নিচের কে আধুনিক দার্শনিক যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যাকে ফিলোসোফার মনে করা হয় এবং তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মনিরা মনে হয় ফার্স্ট কমেন্ট করেছে আজকের ক্লাসে, উইনস্টন চার্চিল। ধন্যবাদ। মহি কমেন্ট করেছিলেন বি। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার সোমা বেগম কমেন্ট করেছেন আমাদের সাথে হচ্ছে রাসেলের কথা বলছেন, বার্ট্রান্ড রাসেল। দেখেন এটা হচ্ছে কি একজন মডার্ন ফিলোসোফার যে সাহিত্যে নোবেল পেয়েছিলেন। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে দেখি, আমরা কমেন্ট করেন তো দেখি কি হবে কারেক্ট অ্যান্সার কি হতে পারে। যে সাহিত্যে নোবেল পেয়েছিলেন কিন্তু তিনি একজন মডার্ন ফিলোসোফার, 18তম বিসিএস এসেছিল এটা। তো এটা কি হবে, বার্ট্রান্ড রাসেল। এটার অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে বার্ট্রান্ড রাসেল। ঠিক আছে, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে,
দেখেন ও হেনরি, ও হেনরি নিয়ে আলোচনা করার আগে ও হেনরির এটা হচ্ছে তার শর্ট নেম। ও হেনরি হচ্ছে শর্ট নেম। এই ও হেনরির যে পুরা নাম, সম্পূর্ণ নাম কে বলতে পারেন দেখি? এটা আমি একটু সময় নেব, আপনারা জানাবেন আমাকে যে ও হেনরির ফুল নেমটা কি। ও হেনরি হচ্ছে তার প্যান নেম, মানে হচ্ছে ডাক নাম, ঠিক আছে, ছদ্ম নাম। তো ও হেনরির পুরা নামটা কি, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে অনেক সময়, এবং এসেছিল যে ও হেনরির প্রকৃত নাম বা সম্পূর্ণ নামটা কি, ফুল নেমটা কি। এটা হচ্ছে নবম বিজেএস প্রাথমিক পরীক্ষা 2014 সালের পরীক্ষা এসেছিল। তাহলে এটা আমরা দেখেন ও হেনরি ওয়াজ ফেমাস ফর, ও হেনরি কিসের জন্য বিখ্যাত? দেখেন মূলত উনি কি একজন নাট্যকার, নাকি উনি একজন ঔপন্যাসিক, উনি একজন শর্ট স্টোরি রাইটার, নাকি উনি একজন কবি? সেটা ও হেনরি আসলে কি কিসের জন্য বিখ্যাত? তাহলে ও হেনরির সম্পূর্ণ নাম কেউ বলতে পারলেন না, কমেন্টে জানান তো দেখি। তো সুইটি রায় বলেছেন ও হেনরি স্টোরির জন্য বিখ্যাত, কারেক্ট অ্যান্সার। মনিরা বলছেন স্টোরি, শর্ট স্টোরি। হ্যাঁ, মূলত ও হেনরি হচ্ছে শর্ট স্টোরির জন্য বিখ্যাত। এবং ও হেনরির ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। ও হেনরির ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। তাহলে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে যায় যে ও হেনরির ফুল নেম কি। তাহলে ও হেনরির ফুল নেম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। এটা হচ্ছে ও হেনরির ফুল নেম, এটা আপনাদের মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ও হেনরি মূলত একজন শর্ট স্টোরি রাইটার হিসাবে বিখ্যাত, শর্ট স্টোরি রাইটার। এরপরে দেখেন, ওকে, আমাদের শিক্ষক নিবন্ধন কোর্সে ভর্তি চলছে। আপনারা একটু দেখেন যে আমাদের এই কোর্সে কি কি থাকবে। যে মোট ক্লাস থাকবে 100টি, আর বাংলা ক্লাস থাকবে 25টি, ইংরেজি ক্লাস থাকবে 25টি, সাধারণ জ্ঞানের ক্লাস থাকবে 25টি, গণিত ক্লাস থাকবে 25টি, আর সলভ ক্লাস থাকবে 10টি, ক্লাস টেস্ট থাকবে 100টি, সাবজেক্টিভ টেস্ট থাকবে 12টি, এবং মডেল টেস্ট থাকবে হচ্ছে 10টি। তো আপনারা যদি দেখেন এই কোর্সটিতে ভর্তি হতে চান, তাহলে রেগুলার ফ্রি আমাদের 4000 টাকা, আমাদের 50% সারে কিন্তু আপনি 2000 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য আপনার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, এই নাম্বারে ভর্তির জন্য এই নাম্বার আপনারা রেখে দিতে পারেন, এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, তো এরপরে দেখেন পরের প্রশ্নে চলে আসছি আমরা। প্যাসেজ টু ইন্ডিয়া অনেক ইম্পর্টেন্ট। এটা সম্ভবত 46তম, আমাদের লাস্ট যে বিসিএস টা প্রিলিমিনারি হয়ে গেল, 46তম বিসিএস পরীক্ষা এসেছিল এই প্রশ্নটা, যে এ প্যাসেজ টু ইন্ডিয়া এটা হচ্ছে কার লেখা? ইজ দ্য নোবেল ইজ দ্য বেস্ট ওয়ার্ক অফ, এটা কার লেখা হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া? লাস্ট হচ্ছে 46তম বিসিএস এটা এসেছিল। দেখেন অনেক ইম্পর্টেন্ট এ প্যাসেজ টু ইন্ডিয়া। এখানে কলোনিয়ালিজমের ব্যাপার চলে আসছিল, মানে কলোনিয়াল রুলের যে প্রভাব ছিল, ইনফ্লুয়েন্স ছিল ইন্ডিয়াতে, সেইটাই কিন্তু এটা এই নোবেলের থিম ছিল। দেখেন তাহলে এই নোবেলটা কার লেখা? এটা হচ্ছে জেমস আছে জন হোমার। হোমার সম্পর্কে বলছিলাম আপনাদের, হোমার হচ্ছে একজন গ্রিক কবি ছিলেন। হোমার কি ছিলেন? হোমার একজন গ্রিক পয়েট ছিলেন। আর এই হোমারই কিন্তু অন্ধ ছিলেন। হোমার কি ছিলেন? অন্ধ কবি ছিলেন, ব্লাইন্ড ছিলেন। এবং এই হোমারের বিখ্যাত মহাকাব্যের নাম হচ্ছে ইলিয়াড, আর এটা হচ্ছে অডিসি। এটা কিন্তু মনে রাখতে হবে। ইলিয়াড কার লেখা? ইলিয়াড হচ্ছে গ্রিক পয়েট হোমারের লেখা। অডিসি কার লেখা? অডিসি হচ্ছে এই গ্রিক পয়েট হোমারের লেখা। এবং হোমার একজন ব্লাইন্ড ছিলেন। ওকে, এগুলো মনে রাখতে হবে কিন্তু। তাহলে মূলত প্যাসেজ টু ইন্ডিয়া এই নোবেলটি এম ফরস্টার এর লেখা। হ্যাঁ, তাহলে ফরস্টারের লেখা একটি উপন্যাসের নাম হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। মনিরা কমেন্ট করেছিলেন, মনিরা আর একটা সোমা কমেন্ট করেছিলেন ফরস্টার। হ্যাঁ, এডওয়ার্ড মর্গান সুইটি বলেছিলেন ফরস্টার। ওকে, থ্যাংক ইউ। দেখেন তাহলে এরপরে প্রশ্নে চলে যাই আমরা।
পরের প্রশ্নটা কি আসছে, আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আর্নেস্ট হেমিংওয়ে থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে যায় বিভিন্ন পরীক্ষায়, এবং আমরা দেখছি যে লাস্ট যে রিসেন্টলি যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতে কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে থেকে অনেক প্রশ্ন এসেছিল। তাহলে এখানে যেটা বলছে যে আর্নেস্ট হেমিংওয়ে ইজ দ্য অথর অফ, আর্নেস্ট হেমিংওয়ে লেখা নিচের কোনটা, দেখেন এ ডলস হাউস, এটা কি পড়েছেন আপনারা? এ ডলস হাউস হচ্ছে হেনরি গিবসনের একটি নাটক, মূলত এ ডলস হাউস হচ্ছে একটা নাটক, এটার রাইটার হচ্ছে হেনরিক ইবসেন। হেনরিক ইবসেনের একটা নাটকের নাম হচ্ছে ডলস হাউস। এ ডলস হাউস, এখানে কিন্তু এটার ক্যারেক্টার হচ্ছে নোরা, এটার ক্যারেক্টার কি? নোরা, হ্যাঁ, ক্যারেক্টার হচ্ছে নোরা, এগুলো মনে রাখবেন কিন্তু। তাহলে অনেক সময় কিন্তু ক্যারেক্টার থেকে কোশ্চেন এসে যায়, যে বিখ্যাত কোনো নাটক, কোন উপন্যাসের ক্যারেক্টার কিন্তু চাওয়া হয়, অনেক সময় বলতে পারে যে নোরা এটা হচ্ছে কোনটির ক্যারেক্টার, এটা কোন নাটকের ক্যারেক্টার, এটা কিন্তু বলতে পারে। তাহলে ডলস হাউস হচ্ছে হেনরিক, অনেক ইম্পর্টেন্ট একটা মডার্ন প্লে। ডলস হাউস হচ্ছে একটি মডার্ন প্লে। অ্যাবজার্ড, এটা হচ্ছে এক ধরনের অ্যাবজার্ড প্লে। তাহলে এই হেনরিক ইবসেনের বিখ্যাত একটা নাটকের নাম হচ্ছে ডলস হাউস, এবং এটার ক্যারেক্টার হচ্ছে, প্রোটাগনিস্ট হচ্ছে নোরা। অ্যাকচুয়ালি আর্নেস্ট হেমিংওয়ের রাইটিংস হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের লেখা, এবং এই উপন্যাসে আর্নেস্ট হেমিংওয়ে বলেছিলেন যে পরাজয়ের জন্য মানুষের জন্ম হয়নি। বিখ্যাত কথাটা, আর্নেস্ট হেমিংওয়ের এই বিখ্যাত কথাটা হচ্ছে এই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আর আর্নেস্ট হেমিংওয়ে মূলত একজন আমেরিকান উপন্যাসিক ছিলেন। আর্নেস্ট হেমিংওয়ে মূলত একজন আমেরিকান নোবেলিস্ট। তাহলে তার বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ওকে, মনে রাখবো আমরা। এরপরে দেখেন দ্য সান অলসো রাইজেস, এটাও কিন্তু আর্নেস্ট হেমিংওয়ের একটা উপন্যাস, এটাও মনে রাখবো আমরা, দ্য সান অলসো রাইজেস। এরপরে দেখেন যে প্রশ্নটা আসছে, আর্নেস্ট হেমিংওয়ে যে ফেমাস, এটা কোথায় আসছিল প্রশ্নটা দেখেন, সহকারী থানা শিক্ষা অফিসার 2010 সালের পরীক্ষা এসেছিল। দেখেন তাহলে আর্নেস্ট হেমিংওয়ে এই যে ফেমাস কি ছিলেন, উনি একজন ব্রিটিশ নোবেলিস্ট ছিলেন, একটু আগে কিন্তু আপনাদের বললাম আমি। দেখেন এটা অ্যান্সার করে জানাবেন সবাই। মনির অ্যান্সার করেছিলেন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, মহি অ্যান্সার করেছিলেন আমাদের সাথে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর একটা হচ্ছে সুইটি বলছে হ্যাঁ শান্তিয়াগো ছিল এই আর্নেস্ট হেমিংওয়ে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি এই উপন্যাসের প্রোটাগনিস্ট ছিলেন শান্তিয়াগো, এবং শান্তিয়াগোর বিখ্যাত উক্তি হচ্ছে এটা যে পরাজয়ের জন্য মানুষের জন্ম হয়নি। আচ্ছা, এরপর আমরা দেখি সুইটি বলেছেন যে আমেরিকান নোবেলিস্ট, সোমা বেগম বলেছিলেন আমেরিকান নোবেলিস্ট। দেখেন আর্নেস্ট হেমিংওয়ে মূলত একজন আমেরিকান নোবেলিস্ট, নট ব্রিটিশ নোবেলিস্ট, আইরিশ নোবেলিস্ট এন্ড ল্যাটিন আমেরিকান নোবেলিস্ট। ওকে, তাহলে আর্নেস্ট হেমিংওয়ে একজন আমেরিকান নোবেলিস্ট, উনি একজন আমেরিকান নোবেলিস্ট। ওকে, দেখেন এরপরের প্রশ্নে চলে যাই তাহলে আমরা। দেখেন হু ইজ দ্য অথর অফ অ্যানিমাল ফার্ম, আরেকটা কি আছে, অ্যানিমাল ফার্ম ওয়াজ রিটেন বাই একই জিনিস। তো এটা কোথায় আসছিল, পিএসসির 10টি পদের নিয়োগ পরীক্ষা যে হয়েছিল 2015 সালে, সেই পরীক্ষা এসেছিল। কিন্তু এটা দেখেন যে অ্যানিমাল ফার্ম এইটা কে লিখেছিলেন, অ্যানিমাল ফার্মের রাইটার কে? হ্যাঁ, অ্যানিমাল ফার্মটা কিন্তু অনেক সুন্দর একটা স্টোরি, তো আপনারা এটা পড়বেন, অনেক ভালো লাগবে আর কি। তো যাই হোক, দেখেন তো অ্যানিমাল ফার্ম, সুইফট মানে হচ্ছে জোনাথন সুইফটের হচ্ছে বিখ্যাত উপন্যাসের নাম হচ্ছে গালিভার ট্রাভেলস, আপনারা জানেন। হ্যাঁ, আচ্ছা, দেখেন এরপরে দেখেন বেন জনসনের বিখ্যাত একটি নাটক ভলপনে, হ্যাঁ নাম শুনছেন আপনারা, ভলপনে। তাহলে বেন জনসনের বিখ্যাত একটি নাটকের নাম হচ্ছে ভলপনে। বেন জনসন নিয়ে আমরা দুই একটা কথা বলি, দেখি। তাহলে বেন জনসনের বিখ্যাত নাটকের নাম হচ্ছে
বলপনে, এটা হচ্ছে বেন জনসনের বিখ্যাত নাটক। এই বলপনে নাটকের একটা ক্যারেক্টার হচ্ছে মস্কা। হ্যাঁ, মস্কা, এটার একটা ক্যারেক্টারের নাম হচ্ছে মস্কা। এটা একটা ক্যারেক্টার, হ্যাঁ, বলপনে নাটকের বিখ্যাত একটি ক্যারেক্টার। আর বলপনে আরেকটা বেন জনসনকে বলা হয়, বেন জনসনকে বলা হয় দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স, দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স। আমরা একটু লিখে দিই, এটা হচ্ছে বেন জনসন। দেখেন, ফাদার ফাদার অফ কমেডি অফ হিউমার্স। এটা কেন বলা হয়? তার কারণ তার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমর। ওকে, দেখেন, তাহলে বলপনে বেন জনসন নিয়ে আমরা কয়েকটা কথা বললাম। সেটা হচ্ছে বেন জনসনকে বলা হয় ফাদার অফ কমেডি অফ হিউমার্স বলা হয়, দ্য ফাদার অফ কমেডি অফ হিউমার্স বলা হয় এই বেন জনসনকে। কেন বলা হয়? তার কারণ দ্য এভরি ম্যান ইন হিজ হিউমার্স, এটা হচ্ছে তার বিখ্যাত রাইটিংস। এই রাইটিংস এর জন্যই মূলত তাকে ফাদার অফ কমেডি অফ হিউমার্স বলা হয়। এবং তার আরেকটি বিখ্যাত নাটক হচ্ছে বলপনে, যার একটা ক্যারেক্টার হচ্ছে মস্কা। ওকে, ইনফরমেশন গুলো কিন্তু আমরা মনে রাখবো। দেখেন, আচ্ছা, মহি বলেছেন আমাদের সাথে কমেন্ট করে, অল মেন আর ইকুয়াল, সাম আর মোর দ্যান ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, ইম্পর্টেন্ট কোটেশন, ঠিক আছে। আচ্ছা, মস্কা বলেছেন সুইটি, হ্যাঁ মস্কা বলপনে। তো আমরা দেখি তাহলে চার্লস ডিকেন্স, এরপরে আমরা যেটা আসবো, দেখেন, হ্যাঁ, তাহলে এরপরে দেখেন চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স মূলত উনি একজন ঔপন্যাসিক, নোবেলিস্ট, যার বিখ্যাত কয়েকটা নোবেল হয়তো আপনারা পড়েছেন। গ্রেট এক্সপেকটেশনস, চার্লস ডিকেন্সের বিখ্যাত একটা নোবেল গ্রেট এক্সপেকটেশনস। তারপর হচ্ছে অলিভার টুইস্ট, এ টেল অফ টু সিটিজ, এই উপন্যাসগুলো, ক্রিস্টমাস ক্যারল, এগুলো হচ্ছে চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস। তো যাই হোক, তাহলে এখানে কি ছিল? এনিম্যাল ফার্ম। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হবে, কারেক্ট অ্যান্সার হচ্ছে জর্জ অরওয়েল। তাহলে জর্জ অরওয়েলের বিখ্যাত একটি বিখ্যাত একটি স্টোরির নাম হচ্ছে কি? এনিম্যাল ফার্মস, এনিম্যাল ফার্মস। ওকে, তাহলে দেখেন সোমা বেগম কমেন্ট করেছেন গ্রেট এক্সপেকটেশনস। হ্যাঁ, গ্রেট এক্সপেকটেশন হচ্ছে চার্লস ডিকেন্সের। এখানে স্টেলা একটা কিন্তু ক্যারেক্টার, পিপ একটা ক্যারেক্টার, এগুলো মনে রাখতে হবে কিন্তু। পিপ, তাহলে স্টেলা এবং পিপ, এই দুইটা ক্যারেক্টার হচ্ছে গ্রেট এক্সপেকটেশন থেকে নেওয়া। আচ্ছা, তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি আসতেছে আমাদের? এনিম্যাল ফার্ম, জর্জ অরওয়েল। দেখেন, এরপরের প্রশ্নে আমরা চলে যাই, ওয়েটিং ফর গডট, ওয়েটিং ফর গডট। দেখেন, এটার প্রোনাউন্সিয়েশন কিন্তু গডো, গডো, হ্যাঁ, ওয়েটিং ফর গডো, টির উচ্চারণ হবে না। আচ্ছা, দেখেন, দ্য ওয়েটিং ফর গডো, এটি একটি নাটক। দ্য ওয়েটিং ফর গডো, এটি হচ্ছে মূলত একটি নাটক। তো হ্যাঁ, পিপ ছিল প্রোটাগনিস্ট, অ্যান্সার করেছেন সুইটি। আচ্ছা, দেখেন, এই প্রশ্নটা জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক 2009 সালের পরীক্ষায় এসেছিল। ওয়েটিং ফর গডো, এই নাটকটি কার লেখা? এটি একটি মডার্ন ড্রামা। তো এই নাটকটি দেখেন কার লেখা? ও সরি, আমি তো অ্যান্সারই বলে দিলাম আমি। আচ্ছা, দেখেন, তো এটা আসলে মূলত কি? এটা একটি প্লে নাকি পোয়েম নাকি নোবেল? এটাই চেয়েছে এখানে। মূলত এই নাটকটি হচ্ছে স্যামুয়েল ব্যাকেট, স্যামুয়েল ব্যাকেট, হ্যাঁ, জানেন এই নাটকটি কার? ওয়েটিং ফর গড, এটা কার নাটক? এটি হচ্ছে স্যামুয়েল ব্যাকেটের একটি মডার্ন ড্রামা। তো এই নাটকটি মূলত অ্যাবসার্ড ড্রামা, এটা হচ্ছে একটি অ্যাবসার্ড ড্রামা। তার কারণ হচ্ছে যে মানুষের যে অসঙ্গতিগুলো, যে অন্তঃসার শূন্যতার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এই নাটকে তুলে ধরা হয়েছে। সেজন্য এই নাটকটা হচ্ছে অ্যান অ্যাবসার্ড ড্রামা, এটাকে হচ্ছে অ্যান অ্যাবসার্ড ড্রামা। আপনারা হয়তো মডার্ন লিটারেচারের যে ফিচার্স বা মডার্ন লিটারেচারের যে ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো যদি আপনারা পড়েন তাহলে দেখবেন সেখানে অ্যাবসার্ডিটি একটা বিষয় আছে, মানে অন্তঃসার শূন্যতা বা অসঙ্গতি
অনুভূতির বিষয় আপনারা পড়বেন। মডার্ন লিটারেচারে ইন্ডিভিজুয়ালিজমের বিষয় আসবে, অ্যালিয়েনেশন, এগুলো আসবে মডার্ন লিটারেচারের ক্ষেত্রে, এই বিষয়গুলো কিন্তু উঠে আসবে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে এই ওয়েটিং ফর গডো এটা হচ্ছে অ্যান অ্যাবসার্ড ড্রামা, এটা নট এ প্রবলেম প্লে মোরালিটি এন্ড নোবেল, কিছু হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যান অ্যাবসার্ড ড্রামা। ওকে, দেখেন লাস্ট পরের প্রশ্নে চলে আসছি আমরা। নূর আলম কমেন্ট করেছিলেন অ্যাবসার্ড ড্রামা, মনিরা করেছিলেন কমেন্ট আমাদের সাথে, মহি কমেন্ট করেছিলেন। ওকে, সবার কারেক্ট অ্যান্সার। দেখেন তাহলে এখন আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, হু ইজ দ্য অথর অফ দ্য নোবেল, তাহলে এটা একটা নোবেল। ওকে, আমরা শুরুতেই আমরা জেনে নিলাম এটা হচ্ছে একটা নোবেল। তাহলে নোবেলের নামটা কি? নোবেলের নামটা হচ্ছে হার্ট অফ ডার্কনেস, হার্ট অফ ডার্কনেস। এরপরে দেখেন হার্ট অফ ডার্কনেস নোবেল রিটেন বাই, এই হার্ট অফ ডার্কনেস থেকে এই নোবেলটা মূলত কে লিখেছিলেন? তাহলে হার্ট অফ ডার্কনেস এই নোবেলটা কে লিখেছেন? দেখেন এই হার্ট অফ টি.এস. এলিয়টের যে কথাটা বললাম, টি.এস. এলিয়ট কিন্তু এই হার্ট অফ ডার্কনেস থেকে একটা রেফারেন্স নিয়েছিলেন দ্য ওয়েস্টল্যান্ড কবিতা লেখার সময়। হ্যাঁ, ওয়েস্টল্যান্ড কবিতার যে নামটি ছিল, সর্বপ্রথম যে নামটা ছিল হি ডো ভয়েসেস ইন দ্য পুলিশ, এই যে নামটি ছিল, এই নামটা মূলত হার্ট অফ ডার্কনেস থেকে নেওয়া হয়েছিল। পরবর্তীতে টি.এস. এলিয়টের যে ফ্রেন্ড ইজরা পাউন্ড একজন কবি ছিলেন, তিনি কিন্তু এই টি.এস. এলিয়টকে পরামর্শ দেন এই নামটাকে অ্যাভয়েড করার জন্য। তো পরবর্তীতে তখন ইজরা পাউন্ড কিন্তু এই কবিতাটির নাম দেন হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। হ্যাঁ, তো যাই হোক, তো এই হার্ট অফ ডার্কনেস এই নোবেলটি মূলত জোসেফ কনরাডের লেখা। কার লেখা এটা? জোসেফ কনরাড। সুইটি অ্যান্সার করেছিলেন, নূর আলম অ্যান্সার করেছিলেন, মহি সি। হ্যাঁ, হার্ট অফ ডার্কনেস হচ্ছে জোসেফ কনরাডের লেখা একটি উপন্যাস। ঠিক আছে, দেখেন এই হার্ট অফ ডার্কনেস। ওকে, এর পরের প্রশ্নে চলে যাই আমরা। দেখেন তো, who wrote the introduction of রবীন্দ্রনাথ ঠাকুর's, রবীন্দ্রনাথ ঠাকুর হবে এখানে, যেহেতু এটা ইংলিশ ওয়ার্ড হিসেবে আসছে এখানে। দেখেন হু রোট দ্য ইন্ট্রোডাকশন অফ রবীন্দ্রনাথ ঠাকুর সংস অফারিংস। সংস অফারিংস হচ্ছে, সংস অফারিংসটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কবিতার কথা বলা হয়েছে এখানে। তাহলে গীতাঞ্জলি কাব্যের যে ইংলিশ নেম সেটা হচ্ছে সংস অফারিংস। তাহলে এই সংস অফারিংস রবীন্দ্রনাথ ঠাকুরের এই সংস অফারিংস এর ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা, ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা। তাহলে সংস অফারিংস এর ইন্ট্রোডাকশন ভূমিকা লিখেছিলেন কে, সেটা আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে। দেখেন এই প্রশ্নটি হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার 2014 সালের পরীক্ষায় এসেছিল। তাহলে এই সংস অফারিংস এর ভূমিকা লিখেছিলেন কে? আচ্ছা, দেখেন টি.এস. এলিয়ট হবে না, টি.এস. এলিয়ট লেখেননি। ডব্লিউ.এইচ. অর্ডিন এটাও হবে না। ইজরা পাউন্ড, এই যে একটু আগে যে বললাম, ইজরা পাউন্ড ছিলেন টি.এস. এলিয়টের ফ্রেন্ড, এবং এই টি.এস. এলিয়ট কিন্তু সর্বপ্রথম এই যে হার্ট অফ ডার্কনেস থেকে একটা রেফারেন্স নিয়েছিলেন, দ্য ওয়েস্টল্যান্ড কবিতার নাম দিয়েছিলেন টি.এস. এলিয়ট। হি ডো দ্য পুলিশ ইন ডিফারেন্ট ভয়েসেস। তো এটা কিন্তু পরে ইজরা পাউন্ড কিন্তু চেঞ্জ করে এটার নাম দেন দ্য ওয়েস্টল্যান্ড। তো টি.এস. এলিয়টের বন্ধু ছিলেন ইজরা পাউন্ড হবে না। কারেক্ট অ্যান্সার হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। এবং আমরা আজকের আলোচনার প্রথম দিকে যে নো সেকেন্ড ট্রয় কবিতার কথা আলোচনা করলাম, এই নো সেকেন্ড ট্রয় এই কবিতাটাই হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এর একটি কবিতা। ওকে, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে কে? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। ওকে, তো আমাদের সাথে কমেন্ট করেছিলেন সুমা বেগম কমেন্ট করেছিলেন, মহি বলেছিলেন ডি, মনিরা বলছিলেন হ্যাঁ ইয়েটস বলছিলেন সবাই। তো কারেক্ট অ্যান্সার দেখেন। এর পরের প্রশ্নে চলে যাই আমরা।
পরে কি আছে, হুইচ অফ দ্য অথর অফ দ্য ড্রামা জোয়ান অফ আর্ক। হ্যাঁ, জোয়ান হবে না, মূলত ওয়ান অফ আর্ক হবে এটার প্রনাউন্সিয়েশন। তাহলে হুইচ দ্য অথর অফ দ্য ড্রামা ওয়ান অফ আর্ক, তাহলে এই ওয়ান অফ আর্ক এই নাটকটি মূলত কে লিখেছিলেন দেখেন। এটাই হচ্ছে আজকে আমরা দেখব যে দেখেন লর্ড বায়রন, চার্লস ডিকেন্স, পিবি শেলি। দেখেন তাহলে এখানে চার্লস ডিকেন্সটা একজন ঔপন্যাসিক, চার্লস ডিকেন্স হচ্ছে একজন ঔপন্যাসিক, এটা তো হবেই না। তারপরে দেখেন পিবি শেলি রোমান্টিসিজমের কবি, এটাও হবে না। লর্ড বায়রনের বিখ্যাত যে মহাকাব্য ছিল সেটা তো হচ্ছে ডন ওয়ান, এটা ছিল। তো লর্ড বায়রনের যেটা ছিল সেটা ছিল কি ডন ওয়ান, এটা ছিল ডন ওয়ান, এটা হচ্ছে লর্ড বায়রনের লেখা। তাহলে অবভিয়াসলি এটার অ্যান্সার হচ্ছে কে, জিবি শ, অর্থাৎ জর্জ বার্নার্ডো শ। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ওয়ান অফ আর্ক। এই নাটকটির লেখক, এই নাটকটির যে লিখেছিলেন তার নাম হচ্ছে জিবি শ, অর্থাৎ জর্জ বার্নার্ডো শ। ওকে, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখি আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়েছিলেন নূর আলম, লর্ড বায়রন বলেছিলেন, সঠিক উত্তর সঠিক হয়নি, লর্ড বায়রন হবে না। লর্ড বায়রন যেটা সেটা হচ্ছে কি বলছিলাম, ডন ওয়ান, এটা ছিল লর্ড বায়রনের। আর জোয়ান অফ আর্ক এটা হচ্ছে জর্জ বার্নার্ডো শ। আচ্ছা, সুইটি বলেছেন এ, আচ্ছা মহি বলেছেন বি হবে না, এ হবে। মনিরা বলছে জিবি শ, হ্যাঁ কারেক্ট অ্যান্সার। ওকে, দেখেন তাহলে এর পরের প্রশ্নে চলে যাই আমরা। এখানে কি আসছে, ইসলামী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের পরীক্ষা এসেছিল 2011-12 সেশনে। দেখেন এ সিনেটর অ্যান্ড এ পয়েট, তাহলে একই সাথে একজন সিনেটর ছিলেন এবং একই সাথে একজন পয়েট ছিলেন। তাহলে এ সিনেটর আর একজন কি ছিলেন, একজন পয়েট ছিলেন, হু ওন দ্য নোবেল প্রাইজ, এবং যে সাহিত্যে ফর লিটারেচার, সাহিত্যে কি হয়, সে সাহিত্যে নোবেল পেয়েছিলেন, তার নাম কি দেখেন তো। তাহলে তার নাম কি হবে, উইনস্টন চার্চিল, ম্যাথু আর্নল্ড, জেমস সিং, ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে কি হবে, ইয়েটস তো হবে না, জেমস সিং হবে না, ম্যাথু আর্নল্ড হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, কারেক্ট অ্যান্সার হবে, ও সরি এটা তো ডব্লিউ.বি. ইয়েটস হবে। দেখেন তাহলে কারেক্ট অ্যান্সার হবে ডব্লিউ.বি. ইয়েটস। ম্যাথু আর্নল্ড হবে না, জেমস সিং হবে না, উইনস্টন চার্চিল তো একজন রাজনীতিবিদ ছিলেন কিন্তু সে নোবেল পেয়েছিলেন। আচ্ছা, আর হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এর ক্ষেত্রে যেটা হয়েছে, ডব্লিউ.বি. ইয়েটস নিয়ে কিন্তু বেশ আমরা আলোচনায় আসছি আজকে। ডব্লিউ.বি. ইয়েটস মূলত উনি একজন মডার্ন পয়েট, এবং ডব্লিউ.বি. ইয়েটস এর বিখ্যাত কবিতা হচ্ছে নো সেকেন্ড ট্রয়। আর ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সংস অফারিংস, যে গীতাঞ্জলি কাব্যের যে ইংলিশ নেম সংস অফারিংস এর ভূমিকা লিখেছিলেন এ ডব্লিউ.বি. ইয়েটস, এবং এ ডব্লিউ.বি. ইয়েটস একজন সিনেটর ছিলেন এবং একজন পয়েট ছিলেন, এবং উনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। তাহলে খুব আলোচিত একজন মডার্ন পয়েট হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। হ্যাঁ, তাহলে মডার্ন পয়েটদের মধ্যে টি.এস. এলিয়ট এবং ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু সর্বাধিক আলোচিত, এবং এই দুজন পয়েট থেকে কিন্তু অনেক কোশ্চেন এসে যায় বিভিন্ন পরীক্ষায়। তো সুইটেরাই বলেছিলেন, কারেক্ট অ্যান্সার এ বলেছিলেন, এ চার্চিল বলেছিলেন, আসলে চার্চিল হবে না, চার্চিল মূলত একজন রাজনীতিবিদ, কিন্তু সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এটা হবে না, এটা হচ্ছে আমাদের ডব্লিউ.বি. ইয়েটস। ওকে, এরপরে দেখেন এ 20th সেঞ্চুরি পয়েট, মানে বিংশ শতাব্দীর কবি কে ছিলেন, 20th সেঞ্চুরি পয়েট কে ছিলেন। দেখি আমরা খুলনা বিশ্ববিদ্যালয় 2004-05 সেশনের পরীক্ষা এসেছিল, এটা 20th সেঞ্চুরি পয়েট, বোঝা যাচ্ছে 20th সেঞ্চুরি কত সাল থেকে কত সাল সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে। 20th সেঞ্চুরি কত সাল থেকে কত সাল সেটা আপনাদের আগে ধরতে হবে। 20th সেঞ্চুরি হচ্ছে 1901 থেকে 2000 সাল, এই সময়টা হচ্ছে 20th সেঞ্চুরি। ওকে, তাহলে আমরা এখন বর্তমানে আছি 21st সেঞ্চুরিতে, 2024 সাল। 20th সেঞ্চুরি হচ্ছে 1901 থেকে 2000 সাল, এবং এই সময়ের কবি কে ছিলেন দেখেন তো, কে হয় এখানে, টেনিসন আছে। টেনিসন আমরা দেখেন, আমরা অপশনগুলো আগে বাদ দেই। টেনিসন হচ্ছে ভিক্টোরিয়ান পয়েট, তাহলে টেনিসন হচ্ছে একজন ভিক্টোরিয়ান পয়েট। এই যে
জন ডান তো মূলত উনি রেনেসার পয়েট, উনি হচ্ছে একজন রেনেসান্স পিরিয়ডের পয়েট। হ্যাঁ, তো জন ডানও হবে না। জন কিটস উনি একজন রোমান্টিক পয়েট। তাহলে অবভিয়াসলি কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে টি.এস. এলিয়ট। অ্যান্সার হচ্ছে টি.এস. এলিয়ট। সুইটি রায় বলেছিলেন এলিয়ট, হ্যাঁ নূর আলম বলছিলেন এলিয়ট, হ্যাঁ টি.এস. এলিয়ট। ওকে, মহি বলছিলেন এলিয়ট। ধন্যবাদ। এরপরে দেখেন, এরপরের যে প্রশ্নটা আসছে, খুলনা বিশ্ববিদ্যালয়ে 2004 থেকে 5 সেশনের পরীক্ষা আসছে যে ফ্রেইলটি, হ্যাঁ অনেক খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। ফ্রেইলটি, দাই নেম ইজ ওমেন, ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেস ইউ ফাইন্ড দিস? কোন নাটকের, নিচের কোন নাটকের মধ্যে এই কোটেশনটি পাওয়া যায়, এই কথাটি পাওয়া যায়? তো প্রথমেই দেখেন এখানে দাই, THY, হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের আর্কাইক ওয়ার্ড। দাই মানে হচ্ছে ইউর, হ্যাঁ এরপর হচ্ছে দি মানে হচ্ছে ইউ। তাহলে এই যে দাই, তারপরে এগুলা হচ্ছে আর্কাইক ওয়ার্ড, বা এগুলা হচ্ছে ডায়ালেক্ট, এক ধরনের উপভাষা বা আঞ্চলিক ভাষা ছিল। ফর এক্সাম্পল আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকার যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে সেগুলা হচ্ছে ডায়ালেক্ট, সেগুলোকে কি বলে? ডায়ালেক্ট। যেমন সিলেটে যেমন কেমন আছেন, সিলেটের মানুষ কি বলে? বালানি, হ্যাঁ এরকম, ঠিক আছে। তো যাই হোক, এগুলো হচ্ছে ডায়ালেক্ট। তো অনেক এলাকায় আছে আমাদের বাংলাদেশে, তো ইংরেজি ভাষার ক্ষেত্রে এই এগুলো ছিল ডায়ালেক্ট বা আর্কাইক ওয়ার্ড। তো এই দাই মানে হচ্ছে ইউর, আর এই মানে হচ্ছে ইউ। দেখেন তাহলে বলছে যে ফ্রেইলটি, এই ফ্রেইলটি মানে কি? ফ্রেইলটি মানে আপনার এই ফ্রেইলটি মানে হচ্ছে নমনীয়তা। ফ্রেইলটি মানে হচ্ছে নমনীয়তা বা উইকনেস, দুর্বলতা। তারপর হচ্ছে নিজেকে মানিয়ে নেওয়া। হ্যাঁ দেখেন, ফ্রেইলটি মানে হচ্ছে নমনীয়তা, দুর্বলতা, তারপর হচ্ছে ভঙ্গুরতা। হ্যাঁ সুইটি বলছেন ভঙ্গুরতা, নিজেকে মানিয়ে নেওয়া, হ্যাঁ খুবই স্বাভাবিক হয়ে যাওয়া, অল্প কিছু সময়ের মধ্যেই স্বাভাবিক হয়ে যাওয়া, ফ্রেইলটি। হ্যাঁ আচ্ছা দেখেন তাহলে এই কোটেশনটা কোথায় থেকে আসছে? অ্যাকচুয়ালি এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের যে হ্যামলেট, এই হ্যামলেট নাটক থেকে নেওয়া হয়েছে। হ্যামলেট জার্মানিতে গিয়েছিলেন পড়াশোনা করার জন্য, এবং জার্মানিতে থাকা অবস্থায় হ্যামলেট তার বাবার মৃত্যুর সংবাদ শুনতে পান, এবং পরবর্তীতে তিনি ডেনমার্কে চলে আসেন। ডেনমার্কে আসার পরে এসে দেখলেন যে নাটকটা যেভাবে শুরু হয় আর কি, শুরুটা এমন ছিল যে হ্যামলেট রাজদরবারে প্রবেশ করলেন, এবং সেখানে দেখলেন যে রাজা ক্লাডিয়াস হচ্ছে রাজা, এবং তার মা গার্ট্রুড হচ্ছে রানী রাজদরবারে বসে আছে, এবং হ্যামলেট সেখানে কালো পোশাক পরে প্রবেশ করলেন, এবং প্রবেশ করার পর তিনি তার বাবার স্মৃতিচারণ করলেন, এবং সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন, এবং সবাই যখন চলে গেল তখন তিনি একটা বিষয়ে খুবই অবাক হলেন, যে তার মাকে নিয়ে খুব অবাক হলেন, যে ভেরি সুন তার বাবা মারা গিয়েছে, খুব বেশি দিন হয়নি, কিন্তু এত অল্প সময়ের ব্যবধানে তার মা কিভাবে তার বাবাকে ভুলে গিয়ে তার চাচাকে বিয়ে করলেন। যে এই যে বিষয়টা, এই যে অল্প সামান্য কিছু সময়ের ব্যবধানেই এই যে একজন নারী সে তার হাজবেন্ডকে ভুলে গিয়ে আবার আরেকজনকে বিয়ে করলেন, সবকিছু নিজেকে মানিয়ে নিলেন, নিজের দুর্বলতা প্রকাশ করলেন, হ্যাঁ অন্যের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। এই জিনিসটাই মূলত হ্যামলেট সে একাই মানে লাউডলি সে চিৎকার করে করে বলল যে ফ্রেইলটি দাই নেম ইজ ওমেন, যে দুর্বলতার অপর নাম হচ্ছে নারী। হ্যাঁ এটা হচ্ছে মূলত তার মাকে উদ্দেশ্য করেই বলেন, এবং এইটা ছিল হ্যামলেটের একটি ফেমাস সলিলোকি মানে হচ্ছে একজন ক্যারেক্টার যখন স্টেজে একাই কোনো লাউডলি কোনো কিছু বলে, সেটার নাম হচ্ছে সলিলোকি। হ্যাঁ এরপর আপনাদের কিন্তু ড্রামাটিক মনোলগের কথাও বলছিলাম। ড্রামাটিক মনোলগ হচ্ছে যখন একজন ক্যারেক্টার একজন লিসেনার বা একাধিক লিসেনারের সামনে যখন একজন ক্যারেক্টার শুধু একাই কথা বলে, লিসেনার যখন সাইলেন্ট থাকে, তখন সেটার নাম হচ্ছে ড্রামাটিক মনোলগ। আর ইন্টেরিয়র মনোলগ হচ্ছে যখন একজন ক্যারেক্টার নিজেই নিজের সাথে কথা বলে, নিজের আত্মার সাথে যখন কথা বলে, তখন সেটার নাম হচ্ছে ইন্টেরিয়র মনোলগ। হ্যাঁ ওকে আচ্ছা দেখেন তাহলে এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে? এই এক্সাম্পলটা হ্যামলেট থেকে নেওয়া হয়েছে।
ওকে, দেখেন আমাদের শিক্ষক নিবন্ধনের যে কোর্সের কথা বললাম আমরা, এখানে মোট ক্লাস যদিও 100টি ক্লাস হবে আমাদের, আর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত সব মিলিয়ে 100টি ক্লাস হবে। আর সলভ ক্লাস থাকবে কিন্তু আমাদের 10টি, ক্লাস টেস্ট 100টি থাকবে, সাবজেক্টিভ টেস্ট থাকবে 12টি, মডেল টেস্ট 10টি। তো আপনারা যদি রেগুলার কোর্স ফি আমাদের 4000 টাকা, 50% ছাড়ে কিন্তু আপনারা 2000 টাকায় ভর্তি হতে পারবেন। আর ভর্তির জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, এই নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, ধন্যবাদ। এরপরে দেখেন, সো আজকের এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। তো পরবর্তী ক্লাসগুলোতে আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।